ভুল আর অপরাধের মাঝখানে খুব সামান্য একটা পর্দা রয়েছে, যেটা খুব নিম্নমানের হাওয়াতেও উড়ে যেতে পারে। শুনতে থাকুন আজকের গল্প, লেখিকা রূপা সাহার কলমে রক্তবাণী। রাতের আকাশ অথচ কালচে লাল হয়ে আছে মেঘে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে আর কেঁপে উঠছে। বৃষ্টিও নেমেছে বাঁধ ভাঙা। গত ঘণ্টাখানেক ধরে এই দোকানের চালার সামনে আটকে রয়েছি। এতটুকু বৃষ্টি ধরার নাম নেই। এদিকে রাত বেড়ে চলেছে। সৌভাগ্যের বিষয়ে আমি হোস্টেলে থাকি না, থাকি ভাড়া বাড়িতে, শেয়ারে। না হলে আজ আর হোস্টেলে ঢুকতে দিত না নিশ্চয়ই। এসএম স্যার আজ দেরি করিয়ে দিলেন, নইলে এতক্ষণে বাড়ি ফিরে আরাম করে শুয়ে পড়তাম। তা নয়, বৃষ্টির জন্য আটকে আছি রাস্তায়। আর আমিও আরেক কি করেছে, বর্ষাকালে ছাতা ভুলে বেরিয়েছি। ভাবলে নিজের ওপরই রাগ হচ্ছে। মনে হচ্ছে না এই বৃষ্টি সারা রাতেও ছাড়বে। না, এভাবে আর অপেক্ষা করা যায় না। ঠান্ডা লাগলে লাগবে, কিছু করার নেই। আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকব। বেরিয়ে পড়লাম রাস্তা ধরে। বেরিয়েই বুঝতে পারলাম বৃষ্টি ফোঁটার শীতলতা। বহুদিন পর যেন কেউ তার আসল রূপ ফিরে পেয়েছে। রাস্তাঘাট শুনশান, জনপ্রাণী নেই। অবশ্য এই বৃষ্টির রাতে কেউ বা থাকবেই বা কি করে। মাঝে মাঝে বাজের শব্দে বুকটা কেঁপে উঠছে, একটু ভয় ভয়ও করছে। এটুকু সময় পুরো ভিজে গেলাম। এই বৃষ্টিতে ধৈর্য ধরে হাঁটার কোনো মানে হয় না, অন্তত আমার জন্য তো নয়। কারণ আমার আর কিছু সময়ের মধ্যেই যে শরীরে কাঁপ ধরবে, সাথে হাত পা অবশ্যই আসতে শুরু করবে, তা আমি বুঝতেই পারছি। তাই প্রায় দৌড়ে চলতে লাগলাম। মিনিট পাঁচেক পর যখন বৃষ্টি একটু ধরে এলো, তখনও আমি দৌড়ে চলেছি। বাড়িতে পৌঁছতে হয়তো এখনো মিনিট 7 লাগবে। হঠাৎ শুনতে পেলাম কারোর তীব্র আর্তনাদের শব্দ ভেসে আসছে দূর থেকে। এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। কিছুক্ষণ পর দেখতে পেলাম সামনের ল্যাম্প পোস্টের নিচে কতগুলো ছায়া। বুকটা এবার কেঁপে উঠল। থমকে দাঁড়ালাম একটুখানির জন্য। তারপর সাহস করে একটু ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে বুঝলাম ওগুলো আসলে কতগুলো মানুষ, যারা জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। আর তারই মাঝ থেকে ভেসে আসছে চিৎকার, চেঁচামেচি আর আর্তনাদ। একটা মেয়ের গলাও আছে। আরো কিছুটা এগিয়ে গিয়ে যখন কাছে পৌঁছলাম, তখন দেখতে পেলাম কতগুলো মানুষ ঘিরে কাউকে মারছে, সাথে দুর্বোধ্য ভাষায় গালাগাল করছে। মনে হয় একটা মেয়ে তাদের আটকানোর চেষ্টা করছে। আর তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে আরো কতগুলো মানুষ, যেন তার কোনো তামাশা দেখছে। আমিও তাদের পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু বলার শক্তি ছিল না। তার আগেই শরীরে কাঁপ ধরল। সময় নষ্ট না করে দাঁড়িয়ে না থেকে ছুটলাম বাড়ির দিকে। আরও কিছু হওয়ার আগেই আমায় বাড়ি ফিরতে হবে। যখন বাড়ির ঠিক সামনে, তখন রীতিমতো আমার দাঁতে দাঁতে লেগে যাচ্ছে, সাথে হাত পা অবশ হতে শুরু করছে। দ্রুত ব্যাগ থেকে চাবি বার করতে গিয়ে দেখলাম চাবি নেই। চাবি গেল কোথায়? ব্যাগেই তো রেখেছিলাম। সারা ব্যাগ খুঁজতে লাগলাম, পেলাম না। অগত্যা দরজায় ধাক্কা দিলাম। কৌশিক! কৌশিক! কৌশিক আমার রুমমেট। বেশ কয়েকবার ডাকার পরেও কেউ সাড়া দিল না। ছেলেটা তো এরকম ঘুমায় না। তখন হঠাৎ খেয়াল হলো চাবি পকেটে রেখেছিলাম। প্যান্টের পকেটে হাত দিতেই চাবি পেলাম। ঘর খুলে ভেতরে ঢুকে দেখলাম কৌশিক ওর বিছানায় নেই। গেল কোথায়? তাড়াতাড়ি ফোন বের করে ফোন করলাম। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি ইনভ্যালিড। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। নট রিচেবল বলছে। ও তো কোথাও গেলে জানায়, আমাকে মেসেজ করে দেয় অন্তত। আর ভাবতে পারলাম না, আমার হাত পা আমার আয়ত্তের বাইরে চলে যেতে শুরু করলো।
দ্রুত বাবিনকে একটা কল করলাম। হ্যালো হ্যালো বাবিন, তাড়াতাড়ি আমার অ্যাপার্টমেন্টে আয় ভাই, কৌশিক ঘরে নেই, আমি 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 অজ্ঞান হয়ে যাচ্ছি। ওপারের উত্তরের অপেক্ষা না করে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফোন রেখে জামা কাপড় ছেড়ে একটা পাজামা পরে আমি চাদরের নিচে ঢুকে গেলাম। বাবিন আমার ছোটবেলার বন্ধু প্লাস কলেজমেট। ও পাশেরই একটা অ্যাপার্টমেন্টে থাকে। হাত পা অবশ হয়ে গেছে, ঠান্ডায় মনে হচ্ছে মারা যাব। উঠে কম্বল বার করে জড়িয়ে নেওয়ার ক্ষমতাও নেই। অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শুনতে পেলাম দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। কেউ আমার ঘরের দরজা ধাক্কাচ্ছে। দরজা খুললাম, দেখলাম কেউ নেই। আমি বাইরে বেরিয়ে এলাম, রাস্তায় নামলাম, এগিয়ে যেতে লাগলাম। তখনই খুব জোরে বৃষ্টি নামল। আমি ঘরে না ফিরে বাইরে রাস্তা ধরে দৌড়তে লাগলাম। কেউ আমার পেছনে পেছনে দৌড়তে লাগলো, আমায় ধাওয়া করছে। অন্ধকার শূন্য রাস্তায় বৃষ্টির মধ্যে আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। হঠাৎ পেছন থেকে আমার পা টেনে ধরে কেউ আমাকে মাটিতে শুইয়ে ফেলল। চাপ দিয়ে আমার হাত ধরল, তারপর চেপে ধরল গলা। আমার 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 দম বন্ধ হয়ে আসছিল। আর তখনই ঘুমটা ভেঙে গেল আমার। একটা দুঃস্বপ্ন। হাঁপাতে লাগলাম, চোখ মেলে দেখলাম আমি হাসপাতালে। আমার পাশে বসে চোখ বন্ধ করে মাথা রেখে শুয়ে আছে বাবিন। আমি উঠে বসতে দেখে বাবিন উঠে তাকালো। আমায় উঠতে দেখে ক্লান্ত মুখে স্বস্তির হাসি ফুটিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। পরক্ষণেই খেয়াল পড়ল কৌশিকের কথা। জিজ্ঞাসা করলাম, কৌশিক ফিরেছে? না, ওকে ফোন করেছি কয়েকবার, নট রিচেবল বলছে। কোনো মেসেজও করেনি, আর না কোনো মেসেজ রিপ্লাই দিয়েছে। জানি না কোথায় গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবিনের কাছ থেকে জানতে পারলাম গত রাতে ও এসে দরজা ধাক্কাধাক্কি করার পরও আমি না খুললে ও লক ভেঙে ঘরে ঢুকে দেখে আমি বিছানায় পড়ে আছি। আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তখনই ও আমাকে হসপিটালে অ্যাডমিট করে। আমি বাবিনের কাছে কৃতজ্ঞ। ওকে ধন্যবাদ জানাতে ভুললাম না। ও না থাকলে যে আমার কি হতো। আমি আছি রে বাবা, আমি আছি। কিন্তু পরের বার থেকে ছাতা যদি ভুলেছিস আর বৃষ্টিতে যদি ভিজেছিস, তাহলে তোর খবর আছে বলে দিলাম। ওর কথায় হাসলাম, সাথে সম্মতি জানালাম। সারা রাত স্যালাইন ওষুধ চলার পর এই এখন আমার জ্ঞান ফিরেছে। আরও কিছু কথা বললাম ওর সাথে, তারপর রেস্ট নিলাম। বিকেলে আমাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল। আমাকে বাড়িতে দিয়ে তারপর বাবিন ফিরে গেল ওর অ্যাপার্টমেন্টে। ফিরেও কৌশিকের কোনো খোঁজ পেলাম না। কৌশিকের সাথে আমার বন্ধুত্ব খুব গভীর না হলেও রুমমেট হওয়ার সূত্রে ভালো বন্ধু আমরা। যদিও কৌশিক আমার থেকে বছর 5-6 বড়। ওর ফ্যামিলির কারোর নাম্বার বা কোনো বন্ধুর নাম্বার আমার কাছে নেই, তাই অন্য কাউকে যোগাযোগ করে খোঁজ নিতে পারলাম না। পরের 2 দিনও ওর কোনো খোঁজ পেলাম না, তাই চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমার বেশি কিছু করারও ছিল না। 3 দিনের দিন ও নিজে ফোন করে জানালো যে একটা এমার্জেন্সি থাকায় ও আমাদের জানাতে পারেনি। ওর বিষয়ে চিন্তার কিছু নেই, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। যদিও কি জন্য এমার্জেন্সি বা কোথায় যাচ্ছে ও সেসব কিছু জানালো না। একটু অন্যরকম লাগলেও ঠিক আছে শুনে স্বস্তি পেলাম। দিন 15 পর কৌশিক ফিরে এলো। ওকে দেখে যথেষ্ট সুস্থ বলেই মনে হলো। শুধু পরিবর্তনের মধ্যে লক্ষ্য করলাম ওর চুলদাড়িগুলো অনেকটা বেড়ে গেছে, আর চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। যদিও তাও আমায় বুঝতে দিল না। একবার ওকে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলি বলতো? কি করছিলি? আর কিসেরই বা এত এমার্জেন্সি? ও কোনো প্রশ্নেরই উত্তর দিল না। আমিও আর ওকে জোর করে জিজ্ঞাসা করলাম না। ভাবলাম সময় হলে হয়তো নিজেই বলবে, কিন্তু কিছুই বলল না। পরদিন থেকে আবার সব স্বাভাবিক ছন্দে ফিরে এলো। সকালে ও আর আমি একসাথে ব্রেকফাস্ট করি, তারপর ও কাজে যায় আর আমি কলেজে। ফিরে এসে ও রান্না করে আর আমি ওকে হেল্প করি। ব্যতিক্রমী কোনো দিন খাবার অর্ডার করি।
ডিনার একসাথে করি, গল্প আড্ডা দিই, তারপর শুয়ে পড়ি যে যার মতো। আর ছুটির দিনগুলোতে যদি নিজেদের আলাদা আলাদা কোনো প্ল্যান না থাকে বা আউটিং না থাকে, তাহলে ও আর আমি মিলে ঘরে বসে মুভি দেখি। মাঝে মাঝে বাবিনও যোগ দেয় আমাদের সাথে। এমনই পরের এক ছুটির দিন আমরা দুজনে বসে কৌশিকের ল্যাপটপে মুভি দেখছিলাম। এমন সময় ওর ল্যাপটপে একটা মেসেজ ঢুকলো, আর পপ আপ উইন্ডোতে মেসেজটা শো হলো, তাই আমিও দেখতে পেলাম। মেসেজটা দেখে দুজনেরই ভ্রু কুঁচকে গেল, একে অপরে মুখ চাওয়াচাওয়ি করলাম। মেসেজটায় কিছু সাংকেতিক চিহ্ন মিলিয়ে তৈরি করা সাংকেতিক চিহ্নে রয়েছে, শুধু যা থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না। কোনো সাধারণ মানুষই পারবে না। কৌশিককে জিজ্ঞাসা করলাম, কে পাঠিয়েছে মেসেজ, মানে কার নাম্বার এটা? কৌশিক ল্যাপটপ চেক করে বলল, জানি না, তো আননোন নাম্বার দেখছি। আননোন নাম্বার? তাই তো দেখছি। ও আচ্ছা, হয়তো কেউ প্র্যাঙ্ক করার চেষ্টা করছে। আমিও ওর সাথে সহমত হলাম, নইলে কেউ সাংকেতিক চিহ্ন কেন পাঠাবে? আর কোনো দরকার থাকলে নিশ্চয়ই নিজেই আবার কন্ট্যাক্ট করবে। আমরা আবার মুভি দেখতে লাগলাম, কিন্তু মনের মধ্যে আমার একটা কৌতূহল রয়ে গেল। মুভি দেখা শেষ হলে কৌশিককে জিজ্ঞেস করলাম, কৌশিক, তোর জানতে ইচ্ছে করছে না এই সাংকেতিক মেসেজটায় ঠিক কিছু বলা আছে কিনা? মুখে একটা অবহেলার শব্দ করে ও উত্তর দিল, না, কে কি প্র্যাঙ্ক করছে তা জানার কোনো ইচ্ছে আপাতত আমি বোধ করছি না। আমার মুখেই হয়তো হতাশায় নিভে যাওয়া ভাবটা ফুটে উঠেছিল, তাই কৌশিক আমায় জিজ্ঞাসা করল, তুই কি জানতে চাস? আমি ওর দিকে উজ্জ্বল মুখে তাকালাম। আমায় কিছু বলতে হলো না। হ্যাঁ, ওকে, আমি কপি করে মেসেজটা তোকে পাঠিয়ে দিচ্ছি। তখন মেসেজটা আমায় পাঠিয়ে দিল ও। আমিও আর কিছু না বলে লেগে পড়লাম সাংকেতিক ভাষা উদ্ধারের কাজে, যদি কিছু পাওয়া যায় সেই আশায়। কিছুক্ষণ পর নিজের কাজ করতে করতে ও বলল, ও বাই দি ওয়ে, কিছু পেলে আমাকে কিন্তু বলতে ভুলিস না। একদম, তোকে পাঠিয়েছে মেসেজ, তোকে না বললে হয়? প্রত্যুত্তরে ও হেসে আবার নিজের কাজে মন দিল। বেশ অনেকক্ষণের প্রচেষ্টা, রিসার্চের পর জানতে পারলাম সাংকেতিক চিহ্ন দিয়ে তৈরি করা চিহ্নগুলো আসলে হায়ারোগ্লিফিক লিপি। তবে তখনই তার অর্থ উদ্ধার করতে পারলাম না। ওকে মজা করে বললাম, বাবা, তোর সাথে যে প্র্যাঙ্ক করছে সে তো দেখছি প্র্যাঙ্ক করার জন্য গোটা একটা প্রাচীন ভাষা শিখে ফেলেছে রে। এটা প্রাচীন হায়ারোগ্লিফিক লিপি। বলিস কি রে? তাহলে তো দেখছি আমার সৌভাগ্যের ব্যাপার। যতই হোক, আমার সাথে প্র্যাঙ্ক করার জন্য কেউ একটা প্রাচীন ভাষা শিখেছে বলে কথা। অবশ্য সৌভাগ্য না দুর্ভাগ্য তা জানা গেল পরদিন রাতে। অনেক বইপত্র ঘাটাঘাটি করে, অনেক কিছু সার্চ করে অবশেষে সেই সাংকেতিক চিহ্নগুলোর অর্থ বের করতে পারলাম। তবে যতটা আগ্রহের সাথে উৎসাহ নিয়ে কাজটা শুরু করেছিলাম, কাজটা সম্পন্ন হওয়ার পর শুধু উৎসাহটাই যে শেষ হয়ে গেল এমন নয়, বরং ততটাই বিরক্ত লাগলো। রাতে ডিনারে বসে ও আমায় জিজ্ঞাসা করল, তুই স্যার কিছু বের করতে পারলেন নাকি আপনার ওই সাংকেতিক মেসেজ থেকে? মুহূর্তেই মুখটা নিষ্প্রভ হয়ে গেল। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু কি করে যে বলি ওকে? না বললেও চলে না। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এভাবে ইগনোর করা ঠিক হবে না। ওকে না জানানো উচিত নয়। তাই একটু ইতস্তত করে অবশেষে বললাম, দেখ, আমি যেটা জানতে পেরেছি সেটা সত্যি সত্যি তোকে বলছি। এটা যদি শুধু প্র্যাঙ্ক হয়ে থাকে তাহলেও বলবো এরকম প্র্যাঙ্ক যে করেছে তার এটা করা উচিত হয়নি। এই কি হলো বলতো? হঠাৎ এরকম সিরিয়াস হয়ে গেলি কেন? কি এমন বলা আছে ওই সাংকেতিক চিহ্নে? বলা আছে, বি রেডি টু উইটনেস, বি রেডি টু গুড বাই টু দোজ হিউম্যান বিস্টস, অ্যান্ড দেন অ্যাট লাস্ট কাট অল দ্য টাই অ্যান্ড বি রেডি টু সে গুড বাই।
কথা শেষ করে চিন্তিত মুখ নিয়ে কৌশিকের দিকে তাকালে আমার কথা শুনেও হো হো করে হেসে উঠল। এক হাত দিয়ে আমার পিঠ চাপড়ে বলল, কুল ব্রো, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? তুই হাসছিস? এটা একটা থ্রেড মেসেজ। আরে শোন, যদি কারোর থ্রেড দেওয়ারই থাকতো না, তাহলে সে খালি খালি সময় নষ্ট করে একটা প্রাচীন ভাষা শিখে সেটাকে কিবোর্ডে সাইনগুলো দিয়ে কষ্ট করে লিখে সাংকেতিক লিপিতে কেন পাঠাবে আমাকে বলতে পারিস? হ্যাঁ, থ্রেড দিলে তো আমি যাতে ভয় পাই, প্রেশারাইজড ফিল করি, সেই জন্যই তো পাঠাবে, কি তাই না? তাহলে তুই কি বলছিস? কেউ শুধুমাত্র তোর সাথে প্র্যাঙ্ক করার জন্য প্রাচীন লিপি শিখে সেটাকে প্রয়োগ করছে? না, আজকালকার দিনে কারোর অত সময় নেই যে শুধু একটা প্র্যাঙ্ক করার জন্য একটা প্রাচীন লিপি শিখে ফেলবে, বুঝলি? তাহলে তুই ঠিক কি বলতে চাইছিস? খেতে খেতে উত্তর দিল, দেখ, আমি বলছি যে কেউ হয়তো কোথাও থেকে কপি করে পাঠিয়েছে, যেমনভাবে আমি তোকে পাঠালাম ঠিক তেমনভাবেই। ওর কথায় যুক্তি আছে, তাই ফেলতে পারলাম না। তবে একটা অস্বস্তি মনের মধ্যে কাজ করতেই লাগলো। সেটা কাটাতেই কৌশিক বলল, অনিশ, চিন্তা করিস না, জাস্ট ওটা একটা প্র্যাঙ্ক ভাই। আর আমার এমন কোনো শত্রু নেই যে আমাকে থ্রেড দেবার জন্য এত খাটনি করবে। নে, খেয়ে নে তো, খেয়ে শুয়ে পড়। রবিবার ছুটির দিন করে বৃষ্টি হলে অনেকেরই হতাশা জাগে, কারণ তাদের ঘুরতে বেরোবার প্ল্যান বানচাল হয়ে যায়। কিন্তু আজ বৃষ্টি হওয়ায় আমাদের মধ্যে হতাশা জাগলো না, কারণ আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না, বরং পরিবেশটা আরও আকর্ষণীয় হয়ে উঠল আমাদের কাছে। আমাদের প্ল্যান ছিল হরর মুভি দেখার, আর হরর মুভির জন্য ঝড় বাতলা বৃষ্টির দিনরাত একেবারে পারফেক্ট পরিবেশ যাকে বলে। ঘর অন্ধকার করে দুজনে একটা চাদর জড়িয়ে কনসিক্রেশন মুভিটা দেখছিলাম। আমাদের মুভি দেখা শেষ করে দুজনে মিলে আলোচনা করছি যে আরেকটা মুভি দেখব কিনা। এমন সময় টুংটুং শব্দ করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো কৌশিকের ল্যাপটপে। আলোচনা থামিয়ে কৌশিক মেসেজটা ওপেন করতেই দেখতে পেলাম একটা নৃশংস ছবি, যেখানে একটা অন্ধকার ঘরে একটা মৃত মানুষের রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি হতভম্ব মুখে কৌশিকের দিকে তাকালাম, একই রকম কৌশিক আমার দিকে। আবার মুখ ফিরিয়ে ছবিটা জুম করছিলাম, তখনই ছবিটা ডিলিট হয়ে গেল। আবার দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করছি, তখনই পরক্ষণে আরও একই রকম একটা ছবি ঢুকলো। সেটা ওপেন করার আগেই ডিলিট হয়ে গেল, আর সাথে সাথে ঢুকলো একটা ভিডিও। এই ভিডিওটা ওই একই ছবির সাথে যুক্ত। সম্ভবত ছবিগুলো ভিডিওটার পরে তোলা হয়েছে। ভিডিওটাতে দেখা যাচ্ছে ওই অন্ধকার কালো ঘরটাতে একটা মানুষকে হাত পা বেঁধে জড়সড় করে মেঝেতে শোয়ানো, তার মুখ টেপ দিয়ে আটকানো, আর মাথা থেকে পা পর্যন্ত শুধুমাত্র চোখ ছাড়া সম্পূর্ণ সাদা সুঁটে মোড়া একটা মানুষ তাকে পাঞ্চিং বক্সের মতো ট্রিট করে চলেছে। এলো পাথারি মারছে যেখানে সেখানে। অসহায় লোকটা মুখে গোঙানির শব্দ করে চলেছে, তার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে চলেছে। ঘরের সবটা আলো যেন শুধু ওই দুটো মানুষের ওপর কেন্দ্রীভূত, চারপাশে অন্ধকার ছাড়া আর কিছু নেই। একসময় এলোপাথারি মারের আঘাতে টেপ দিয়ে আটকানো মুখের চারপাশে দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখা গেল, আর তারপর পর লোকটার শরীর নেতিয়ে পড়ল আর নিথর হয়ে গেল। সম্পূর্ণ সাদা মোড়া লোকটার ভিডিওর মধ্যে মানে হয়তো ক্যামেরার দিকে এগিয়ে এলো, আর ক্যামেরার পুরোটা জুড়ে তুলে ধরল একটা সাইনবোর্ড, যাতে লেখা ওয়ান বিস্ট গন, গুড বাই টু হিম। গোটা 3 মিনিটের ভিডিওটা দেখে মনে হলো কোনো মুভি ক্লিপ দেখছি।
ভিডিওটা দেখা শেষ করে কৌশিককে বললাম, কুইক পুলিশকে সেন্ড কর। কৌশিক একটু অবাক হয়ে প্রশ্ন করল, পুলিশকে কেন? কেন আবার কি? এটা একটা ক্রাইম এভিডেন্স। তোর মনে হয় এটা রিয়েল ক্রাইম? যদি রিয়েল হতো তাহলে এত মুভি টাইপ হতো না। আর কেউ কেন ক্রাইম করে নিজেই তার বিরুদ্ধে এভিডেন্স তৈরি করবে? আর কেনই বা আমাকে সেন্ড করবে? তুই বলতে চাইছিস এটা কোনো মুভি ক্লিপ? আমার তো সেই রকমই মনে হচ্ছে। নইলে কেউ কেন নিজে এভিডেন্স তৈরি করবে আর আমাকে পাঠাবে বলতো? ভুল কিছু বলিসনি, কিন্তু তোর মনে আছে সেই সাংকেতিক চিহ্নের মেসেজের কথা? সেখানে কিন্তু বিস্টের উল্লেখ ছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আগে তোকে সেন্ড করে রাখি, তারপর দেখা যাবে। এটুকু বলে ও আমায় ভিডিওটা সেন্ড করবে। তখনই ভিডিওটা চোখের সামনে ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেল। আমরা দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গেলাম। মাথায় ঘুরতে লাগলো অনেকগুলো প্রশ্ন, যেমন যদি মুভি ক্লিপই হয় তাহলে ডিলিট করা হলো কেন? কে বানালো এরকম ভিডিও? কেনই বা কৌশিককে পাঠালো? তাহলে কি এটা সত্যি একটা ক্রাইম? কে পাঠালো ভিডিওটা? প্রশ্নগুলো কৌশিককে করার আগেই যখন ও আমায় প্রশ্ন করল, তখন বুঝতে পারলাম ওর মাথাতেও একই প্রশ্ন ঘুরছে। কে পাঠিয়েছে দেখতে গিয়ে খেয়াল পড়ল আননোন নাম্বার। কৌশিক হোয়াটসঅ্যাপে কল করলো, নাম্বারটা কেউ রিসিভ করলো না। নর্মাল কল করলো, কিন্তু এবার একটা মহিলা অটোমেটিক কণ্ঠে বলে উঠল, আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি ইনভ্যালিড। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। आपके द्वारा डायल किया गया नंबर। যদিও কিছু যুক্তি পয়েন্ট করছিল যে এটা একটা প্র্যাঙ্ক কিংবা ভয় দেখানোর বা বিভ্রান্ত করার চেষ্টা, কিন্তু মন বলছিল এটা একটা অরিজিনাল ক্রাইম। পুলিশকে জানানোর মতো কোনো এভিডেন্স বা স্ট্রং পয়েন্ট না থাকায় তখনকার মতো বিষয়টা ছেড়ে দিলেও মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলাম না কেউই। কৌশিককে নিয়েও আমার চিন্তা হতে লাগলো, কেউ কেন ওকে এসব পাঠাচ্ছে? কেনই বা ওকে টার্গেট করছে? কি চায় সে? কোনো ক্ষতি করবে না তো? মানসিক অস্বস্তি আর এই সমস্ত প্রশ্নের মাঝে সবকিছু স্বাভাবিকভাবে চলতে লাগলো। কিন্তু ছন্দপতন ঘটল দিন চারেক পর নিউজ চ্যানেলের খবরের মধ্যে দিয়ে। গত রাতে বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখা যায় একটা মৃতদেহ। পথ চলতি দুজন গাড়ি আরোহী এই মৃতদেহটি প্রথম দেখেন। তাদের মধ্যে যে ড্রাইভ করছিল তার কথা অনুযায়ী বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে গাড়ি চালানোয় তুলনামূলক স্লো ড্রাইভ করছিল। সে তখনই দেখতে পায় রাস্তার মাঝে কেউ একটা পড়ে আছে। কোনো অসুস্থ বা মাতাল ভেবে দুজনে মিলে গাড়ি থেকে যখন নেমে আসে তখন দেখতে পায় লোকটির শরীরে প্রচুর মারের দাগ। হাত দিয়ে তাকে ডাকতে গেলেই বুঝতে পারে সে মৃত। তারপরেই তারা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে তারাই হয়তো অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে সন্দেহ করলেও মৃত ব্যক্তিটির শরীরে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন পাওয়া যায় না। প্রাথমিকভাবে মৃতদেহ পর্যবেক্ষণ করে পুলিশ অনুমান করেছে হয়তো অমানসিক শারীরিক অত্যাচারের ফলেই তার মৃত্যু হয়েছে। মৃতদেহের মুখ দেখে চোখ স্থির হয়ে গেল। চোখে ভেসে উঠল সেই ভিডিওটার অসহায় মানুষটা। কৌশিক সেদিন বাড়ি ফিরতেই ওকে সাথে নিয়ে গেলাম পুলিশ স্টেশনে। একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে অনেকক্ষণ অপেক্ষা করে অবশেষে থানার ওসি সমন্বয় অধিকারীর সাথে কথা বলার সুযোগ হলো। ভেতরে ঢুকেই বললাম, নমস্কার স্যার, আমি অনিশ করাই আর ও কৌশিক চৌধুরী। আমাদের আপনার সাথে নিউজে দেখানো কাল রাতে রাস্তার মাঝে পাওয়া ডেড বডিটার ব্যাপারে কিছু কথা ছিল। প্লিজ বসুন। আপনার কি ডেড বডির আত্মীয় বা পরিচিত কেউ? না স্যার, আমরা ডেড বডির পরিচিত কেউ নয়, এমনকি আমরা ওনার নাম পর্যন্ত জানি না। সমন্বয় অধিকারী ভ্রু কুঁচকে আমাদের দুজনের দিকে তাকালেন। সে কিছু বলার আগেই তার জিজ্ঞাসার দৃষ্টি বুঝতে পেরে কৌশিক বলল, আসলে স্যার, দিন চারেক আগে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে দুটো ছবি আর একটা ভিডিও মেসেজ আসে। যদিও ছবি আর ভিডিওটা দেখার পরপরই সেগুলো যে পাঠিয়েছে সে ডিলিট করে দেয়। তাই আপনার কাছে দেখানোর মতো বা প্রমাণ করার মতো আমাদের কিছুই নেই। ভিডিও আর ছবিগুলো দেখে আমরা ভেবেছিলাম কোনো মুভি ক্লিপ বা কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে।
যদিও অনিশ আমাকে বলেছিল যে ভিডিওটা আপনাদের নাম্বারে সেন্ড করতে, কিন্তু সেটা করার আগেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। আমরা শিওর ছিলাম না যে সেটা প্র্যাঙ্ক, মুভি ক্লিপ না সত্যি কিছু, আর আমাদের কাছে কোনো প্রমাণও ছিল না। তাই স্বাভাবিকভাবেই আমরা আর পুলিশ স্টেশনে আসিনি। আর আজ খবরটা দেখে অনিশ চিনতে পারে যে এটাই সেই ভিডিওর অসহায় লোকটা। তাই আমরা দুজনে মিলে আপনার সাথে কথা বলার সিদ্ধান্ত নিই। কৌশিকের কথাগুলো মন দিয়ে শুনে কিছুক্ষণ চুপ থেকেও সমন্বয়বাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ভিডিওটা কি ধরনের ছিল? ভিডিওটা একটা অন্ধকার ঘরে একটা সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত মোড়া সাদা স্যুট পরা লোক মৃত মানুষটিকে বেঁধে খুব বাজেভাবে মারধর করছিল। তবে প্রথমেই মানুষটি জীবিত ছিল। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী ওটা ছিল ক্রাইম সিনের ভিডিও। যে মারছিল তাকে আপনি দেখেছেন? না, কারণ তার সম্পূর্ণ শরীর ঢাকা ছিল স্যুটে, শুধুমাত্র চোখ দুটো ছাড়া। আপনি বললেন আপনাকে পাঠানো হয়েছিল মেসেজ, আর তার পরপরই মেসেজ ডিলিট হয়ে যায়। তাহলে অনিশ কিভাবে শনাক্ত করলেন ওই মৃত মানুষটিকে ওই ভিডিওর মানুষ হিসেবে? অনিশ, আপনিও কি ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ স্যার, আসলে সেদিন ছুটির দিন ছিল, আর আমরা দুজনেই একটা মুভি দেখা শেষ করে অন্য কি একটা মুভি দেখবো ভাবছিলাম, আর সেই সময় ওই ল্যাপটপে মেসেজটা ঢোকে, তাই আমিও সবটাই দেখেছি। ও, আই সি। বলে মাথা নেড়ে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইলেন সমন্বয়বাবু। তারপর আরও কিছু ভেবে বললেন, এরকম একটা ভিডিও দেখে আপনাদের প্র্যাঙ্ক বা মুভি ক্লিপ বলে কেন মনে হয়েছিল? স্যার, ভিডিওটা একটু ফিল্মি টাইপ ছিল। ভিডিওতে স্পটলাইটটা শুধু ছিল ওই ভিকটিম আর ওই সাদা স্যুট পরা লোকটার উপর, আর বাকি সবটা ছিল পুরো অন্ধকার। এমনকি ভিডিওর শেষে সাদা স্যুট পরা লোকটা একটা সাইনবোর্ড ক্যামেরার সামনে ধরে একটা লেখা শো করে, ওই ঠিক ফিল্ম শেষ করার মতো করে ভিডিওটাকে শেষ করে। মানে সবটাই নাটকীয় ভঙ্গিতে যাকে বলে। আবারও কিছুক্ষণ ভেবে সমন্বয়বাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৌশিক, আপনার কি মনে হয় আপনাকে কেন পাঠানো হলো ভিডিওটা? জানি না স্যার, এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওনাকে কোনোরকমভাবে চিনি বলেও আমার মনে হয় না। আর একজন ছাড়া আমার জীবনে আর কোনো শত্রু নেই যে কোনো কারণবশত এরকম কিছু করবে বা আমাকে ফাঁসানোর চেষ্টা করবে বা অন্য কিছু। তাহলে সেই একজন শত্রু? না স্যার, তার পক্ষে সম্ভব নয়। সে এখন পুলিশ কাস্টাডিতে। আমি একটু অবাক হলাম। কই, আগে কখনো এমন শত্রুর কথা তো আমাকে বলেনি কৌশিক। অবশ্য আমি সেভাবে কোনোদিন জিজ্ঞাসাও করিনি। সমন্বয় অধিকারী আমার ভাবনার সুতো ছিঁড়ে বললেন, এনিথিং এলস? হ্যাঁ স্যার, কয়েকদিন আগে এরকম ছুটির দিন করে কৌশিকের কাছে একটা সাংকেতিক ভাষায় থ্রেড মেসেজ এসেছিল, যার বাংলা মানে করলে দাঁড়ায়, সাক্ষ্য দিতে প্রস্তুত হও ওই মানুষ পশুদের বিদায় জানাতে। তারপর সব শেষে সমস্ত বন্ধন ছিন্ন করে প্রস্তুত হও বিদায় বলতে। আর ভিডিওর শেষে হিউম্যান বিস্ট গুড বাই জাতীয় কিছু একটা লাইন ছিল ওই সাইনবোর্ডে। এটাও আননোন নাম্বার থেকে এসেছিল, আর ও প্র্যাঙ্ক ভেবে এড়িয়ে গিয়েছিল। কৌশিক আমার কথায় মাথা নেড়ে সম্মতি জানালে ওসি সাহেব বললেন, আই সি। আচ্ছা কৌশিক, আপনি যে নাম্বার থেকে ভিডিও আর ছবি রিসিভ করেছিলেন, এই মেসেজটাও কি ওই নাম্বার থেকেই এসেছিল? না স্যার, এটা অন্য নাম্বার ছিল, আর দুটো নাম্বারেই পরে কল করার পর কোনো অস্তিত্ব নেই বলছে। আপনি কল করেছিলেন? হ্যাঁ স্যার। ওকে, ওই নাম্বার দুটো আর আপনাদের নিজেদের নাম, নাম্বার, ঠিকানা ওনার কাছে দিয়ে যান। কিছু দরকার পড়লে আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আর হ্যাঁ, ফার্দার কোনো কিছু হলে আমাকে জানাতে ভুলবেন না। মিস্টার রায় নামের আরেকজন অফিসারকে দেখিয়ে দিলেন ওসি সাহেব। তার কাছে আমাদের তথ্য জমা করে আমরা বেরিয়ে পড়লাম থানা থেকে। বেরোনোর সময় শুনতে পেলাম সমন্বয় অধিকারী ওই অফিসারটিকে নিচু গলায় বললেন, রায়, এদের উপর নজর রাখার ব্যবস্থা করো। হ্যাঁ নিশ্চয়ই স্যার।
কৌশিক শুনতে পায়নি, কারণ ও আমার আগে ছিল। মনে মনে বললাম, এই জন্যই আজকাল কেউ কারোর ভালো করতে চায় না। আর পুলিশি ঝামেলায় তো একেবারেই নয়। কে বা চায় অন্যের ঝামেলা নিজের ঘাড়ে আনতে? এসব ক্ষেত্রে অন্যের ভালো করতে গিয়ে নিজের বিপদে পড়তে হয়। অবশ্য এখন না জানালে পরে আবার কিছু হলে, নিজে থেকে জানতে পারলে তখন আবার সাসপেক্ট গণ্য করে জেরায় জেরায় জীবন অতিষ্ঠ করবে। সত্যি, তার থেকে মনুষ্যত্ব বাঁচিয়ে এই ঝামেলা পোহানোই ভালো। রাখুক না নজর, আমরা তো আর খারাপ কিছু করছি না, বরং এতে আমাদেরই সুবিধা। কৌশিকের সুরক্ষা নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। কিন্তু জীবনের চিন্তা কি কখনো আমাদের পেছন ছাড়তে চায়? যতক্ষণ না কেউ বন্ধনমুক্ত হচ্ছে ততক্ষণ চিন্তা পেছন ছাড়ে না। বেশ কয়েকদিন কেটে গেলেও বিষয়গুলো মাথা থেকে বের করতে পারলাম না। বারবার ঘুরে ফিরে ওই ভিডিওটা, থ্রেড মেসেজটা, নিউজ চ্যানেলের খবরটা আর নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। মিস্টার রায় যে ইতিমধ্যে আমাদের উপর নজর রাখার ব্যবস্থা করেছেন তা বুঝতে পারলাম গতকাল রাতে। কৌশিক যখন রান্না করার প্রস্তুতি নিতে লাগলো, তখন দেখা গেল ঘরে জিরে আর লবণ শেষ হয়ে গেছে। তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জিরে ছাড়া তাও চলে যাবে, কিন্তু লবণ ছাড়া রান্না খাওয়া কখনোই সম্ভব নয়। অগত্যা রেনকোটটা গায়ে জড়িয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। রাস্তায় লোকজন থাকলেও রাতের দিকে আমাদের অ্যাপার্টমেন্টের এই গলিটায় বিশেষ কাউকে দেখা যায় না। তাই যখন বাড়ি ফিরলাম তখন লক্ষ্য করতে অসুবিধা হলো না যে আমার পেছনে পেছনে হাত 10 দূরত্ব বজায় রেখে কেউ আমাদের ফলো করছে। পিছনে ফিরে তাকাতেই ভদ্রলোক অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওসি সাহেব আর মিস্টার রায়ের কথা আমি শুনেছিলাম, তাই বুঝতে খুব একটা অসুবিধা হলো না। শুধু কনফার্ম হতে বাড়ি ফিরে বাবিনকে একটা কল করে আমাদের বাড়ি আসতে বললাম। তবে ওকে কিছু জানালাম না, ডিনারে ডাকলাম। ডিনার শেষ করে জোরবশতই আমি আর কৌশিক গেলাম ওকে এগিয়ে দিয়ে আসতে। আর তখন আবার দেখলাম ভদ্রলোক আমাদের পিছু করছে। আর শিওর হয়ে গেলাম আমরাই হেল্প করতে গেলাম, আর এখন আমাদেরই সাসপেক্ট সন্দেহ করা হচ্ছে, আমাদেরই নজরবন্দি করে রাখা হচ্ছে, বুঝলি? মানে আবার কি, একজন পুলিশের লোক আমাদের উপর সর্বক্ষণ নজর রাখছে। খেয়াল করিসনি? তাই নাকি? না, কই খেয়াল করিনি তো। আমি আর কিছু বললাম না। গত 2-3 দিন ধরে ওকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে, জানি না তার কারণ কি। নিজেই আবার বলল, রাখো, এতে আমাদের কি? এত কিছুর মধ্যে এসব খেয়াল করার সময় কোথায় বলতো? বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় নিজের গাটা এলিয়ে দিল। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, এত কিছু বলতে কিছু কি হয়েছে? সিলিংয়ের দিকে চুপ করে চেয়ে রইল ও। আমিও শরীরটা এলিয়ে দিলাম বিছানার ওপর। আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি টানার চেষ্টা করে কৌশিক আমার দিকে চেয়ে বলল, কিছু না, শুয়ে পড়, গুড নাইট। ছেলেটা চাপা স্বভাবের। কিছু একটা যে ঘটেছে সেটা ওর হাবভাবে আন্দাজ করা যায়। হয়তো জোর করলে বলেও দেবে, কিন্তু জোর করতে ইচ্ছে হলো না। কিন্তু আর যাই হোক, জোর করে বিশ্বাস ভরসা অর্জন করা যায় না। ঘুমে চোখ জড়িয়ে এলো। এই অনিশ, অনিশ, আরে ওঠ অনিশ। এই তো চোখ খুলেছিস। শোন, আজ তো তোর কলেজ ছুটি, তুই ঘুমোবি তো ঘুমা, কিন্তু আমি কাজে বেরোচ্ছি তাই বলে গেলাম। আর শোন, ব্রেকফাস্ট আনিয়ে টেবিলে রাখা আছে, খেয়ে নিস। আমি বেরোলাম। খট করে শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আরও কিছুক্ষণ শুয়ে রইলাম, কিন্তু আর ঘুম এলো না। তাই বিছানা ছেড়ে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে ফোন স্ক্রল করতে করতে ব্রেকফাস্ট খাচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। অবাক হলাম, কই আমার ফোনে তো কোনো কল আসেনি, তাহলে কার ফোন বাজছে? মনে পড়ল এটা কৌশিকের ফোনের রিংটোন। তার মানে ফোন ভুল করে ফেলে রেখে গেছে। দেখলাম স্টাডি টেবিলে ওর ফোনটা পড়ে আছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে তনয়া। কৌশিকের গার্লফ্রেন্ডের নাম যে তনয়া এটুকু জানি, কিন্তু তার সাথে কোনোদিন কথা হয়নি। তাই ফোনটা ধরবো কিনা ঠিক করে উঠতে পারলাম না। ফোনটা কেটে গেল।
এ যাত্রায় বেঁচে গেছি ভেবে কৌশিকের কাছে ফোনটা কিভাবে পৌঁছানো যায় ভাবছি, আবার রিংটোন বেজে উঠল, সাথে ফোনের স্ক্রিনে তনয়ার নামটা। ইতস্তত করতে করতে ধরেই ফেললাম ফোনটা, কিন্তু কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে কান্না ভেজা সংযত মহিলা কণ্ঠ বলে উঠল, কৌশিক, আমি আন্টি বলছি, একটু বাড়িতে আসতে পারবে? তনুকে যে সামলাতে পারছি না। আজ সকালে জানি না কোথা থেকে ও জানতে পেরেছে যে ওই লোকটা আর বেঁচে নেই। সত্যি কিনা তা আমি জানি না, কিন্তু তারপর থেকেই একভাবে কেঁদে চলেছে মেয়েটা, আর নিজেকে দোষারোপ করেই চলেছে। এর মধ্যে অজ্ঞান হয়ে গেছে একবার। অফিসের যদি চাপ না থাকে তাহলে একটু বলে কি আসতে পারবে? কথাগুলো এক নাগাড়ে বলে দম নিয়ে ফোঁপাতে লাগলেন মহিলা। আমি গলা ছেড়ে বললাম, আন্টি, আমি কৌশিকের রুমমেট অনিশ। কৌশিক তো অফিসে বেরিয়ে গেছে, হয়তো পৌঁছেও গেছে অনেকক্ষণ। ভুল করে ফোনটা বাড়িতে ফেলে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি ওর কাছে ফোনটা পৌঁছে দেওয়ার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোনটা কেটে দিলাম। কার মৃত্যু হয়েছে? কোন লোক? কেন তনয়া কাঁদছে বা নিজেকে দোষারোপ করছে? কি হয়েছে? এসব ভাবতে ভাবতে ডেস্ক টেবিলে কৌশিকের ফোন নাম্বার আর অ্যাড্রেস লেখা ডায়েরিটায় ওর অফিসের অ্যাড্রেসটা খুঁজতে গিয়ে এক পৃষ্ঠায় চোখ পড়ল, যেখানে লেখা, মিস্টেকেন সামওয়ান অ্যাজ অ্যানাদার ওয়ান, giving a wrong approximate identification about a person can make you pay a lot sufferings and also can being a destructive fate for the person. অর্থাৎ একজন মানুষকে অন্যজন হিসেবে ভুল করা, একজন মানুষের ভুল আনুমানিক পরিচয় দেওয়া আপনাকে অনেক কষ্ট দিতে পারে এবং সেই মানুষটির জন্য একটি ধ্বংসাত্মক ভাগ্য হতে পারে। এখানে ঠিক কি বোঝাতে চাইছে কৌশিক? কার কথা লিখেছে ও? প্রশ্নের পর প্রশ্ন বেড়ে যাচ্ছে দিন দিন, আর না ভেবে চটপট ওর অফিসের অ্যাড্রেস খুঁজে ওর অফিসে পৌঁছে গেলাম। রিসেপশনের মেয়েটি আমাকে দেখে বলল, হ্যালো স্যার, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ফোনটা দিয়ে বললাম, এটা কৌশিক চৌধুরীর ফোন। উনি বাড়িতে ফেলে এসেছিলেন। ওনার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, লাস্ট কলে আছে ওটা। ফোনটা প্লিজ ওনাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিন, আর বলে দেবেন তনয়ার মা কল করেছিল, ঠিক আছে? ওকে স্যার। আপনি কি ওনার বন্ধু? না মানে উনি যদি জিজ্ঞাসা করেন। বেরোনোর দিকে পা বাড়িয়ে বললাম, বলে দেবেন ওনার রুমমেট। সেদিন আর বাড়ি ফিরল না কৌশিক। আমায় কল করেছিল, রিসিভ করা হয়ে ওঠেনি। মেসেজ করে জানিয়েছিল যে রাতে ফিরবে না, একেবারে পরদিন অফিস করে ফিরবে। অনেক প্রশ্ন করতে ইচ্ছা হলেও আমি আর পাল্টা কিছু জিজ্ঞাসা করিনি। পরদিন সন্ধ্যায় যথারীতি ও বাড়ি ফিরল। তখন আমি এসএম স্যারের কাছে টিউশন করে স্টাডি টেবিলে বসে নোটস তৈরি করছি। এসে কিছুক্ষণ আমার পাশে বসে রইল। ও কিছু বলল না, আমিও কিছু বললাম না, নিজের মতো কাজ করতে লাগলাম। একটা সময় পর ও উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফোন করে ডিনার অর্ডার করল। দুজনের আর কথা হলো না, ডিনারও সারলাম নীরবে। সব কিছু পরিষ্কার করে বিছানায় এসে গা এলিয়ে দিলাম, তারপর জিরো লাইট জ্বালিয়ে দিলাম। তোর আমাকে কিছু জিজ্ঞাসা করার নেই? আমি চুপ করে রইলাম। বেশ কিছুক্ষণ আবার নীরবে কাটল। বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। কৌশিক বলতে শুরু করল, বেশ কয়েকদিন আগে, ওই ধর মাস তিনেক আগে, অনেকদিন ধরেই একটা ছেলে তনয়াকে খুব বিরক্ত করছিল। ওকে মাঝে মধ্যেই লুকিয়ে ফলো করতো, আরও নানা ছবি তুলে সেগুলো ওর নাম্বারে পাঠিয়ে নানা রকম মেসেজ সহ ওকে জ্বালাতন করত। ছেলেটাকে তনয়া চিনত না, ওর নাম্বার কোথা থেকে পেয়েছে তাও ও জানে না। প্রথম ছেলেটা ওকে মেসেজ করে, সেটাকে ইগনোর করে ডিলিট করে দিলেও তাতে কিছু হয় না, বরং এর পরপরই শুরু হয় লুকিয়ে ওর পিছু নেওয়া আর ছবি তোলা। অনেকবার চেষ্টা করেও হাতে নাতে ধরতে পারেনি ও ছেলেটাকে। হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়ার পরেও
মেসেঞ্জার, ইমেল, তার অন্য অন্য নাম্বার থেকে ওকে বিরক্ত করতেই থাকে ছেলেটা। আমাকে তো না সবই জানিয়েছিল, তাই ও বাইরে বেরোলে যতটা সম্ভব ওর সাথে বাইরে বেরোনোর চেষ্টা করতাম আমি। সেদিন রাতে তনয় একটা আর্জেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইল রিসিভ করতে স্টেশনে গেছিল। ফেরার পথে বৃষ্টি হচ্ছিল, আর কোনো অটো টোটো কিছু পায়নি, তাই হেঁটেই বাড়ি ফিরছিল। তখন ওর মনে হয়েছিল কেউ একজন ওর পিছু নিচ্ছে, যেটা আগেও হয়েছে, কিন্তু ও কাউকে ধরতে পারেনি। তবে সেদিনের ব্যাপারটা একটু অন্যরকম ছিল। রাত অনেকটাই হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, রাস্তা পুরো ফাঁকা। সারা দিন কাজের পর টায়ার্ড থাকায় আমি শুয়ে পড়েছিলাম ওকে বলে। সেজন্য আমাকেও আরও জানায়নি, ওর ভয় করছিল। একটা সময় পর হঠাৎ পেছন ফিরেও দেখতে পায় একটা লোককে। যদিও বৃষ্টি পড়ায় আর লোকটার মাথাতেও ছাতা থাকায় ভালোভাবে মুখ দেখতে পায় না, তবুও নিজের ভেতরের ভয় সরিয়ে রেখে আর সাহস সঞ্চয় করেও চিচিয়ে ওঠে, কাউন্টার, খাওয়ার্ড, লজ্জা করে না দিনের পর দিন একটা মেয়ের এভাবে পিছু নিতে, লুকিয়ে চুরিয়ে তার ছবি তুলে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে? ওই লোকটা থতমত খেয়ে যায়, তারপর বলে, না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আমি আপনার পিছু নিইনি, আমি তো আমার রাস্তাতেই যাচ্ছিলাম। আমাকে কি বারবার বোকা বানাবি ভেবেছিস? কি ভেবেছিস কি আমি মেয়ে তাই জন্য আমি অবলা, আমি কিছু করতে পারবো না? এই সময় কতগুলো লোক হঠাৎ উদ্ভব হয়েছিল রাস্তায়, যারা কোনো কথাবার্তা না শুনে শুধুমাত্র চেঁচামেচি আর নিজেদের কল্পনার উপর নির্ভর করে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছিল ওই লোকটার উপর, যাদের মধ্যে কেউ কেউ ছিল নেশাগ্রস্ত। তনয়ও কিছু বুঝে উঠতে পারেনি। জটলা নিমিষের মধ্যে ক্রমশ বাড়তে লাগলো। তখনই ও খেয়াল করল অন্ধকারে কেউ একজন সরে গিয়ে উল্টো পথে হাঁটা দিতে শুরু করেছে। আর তখনই ও নিজের ভুল বুঝতে পারে যে ও সত্যি ভুল মানুষকে ধরেছে এবং বিপদে ফেলে দিয়েছে, কিন্তু ততক্ষণে সবটা ওর আয়ত্তের বাইরে চলে গেছে। আমাকে কল করে, কিন্তু আমার সাথে কথা বলে না। আক্রমণাত্মক মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর বাঁচানোর চেষ্টা করতে থাকে মানুষটাকে। আগেই বলেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম। কল রিসিভ করে কান দিতেই চিৎকার, চেঁচামেচি আর তনয়ার গলা শুনে ফোন ধরে থেকেই কথা বলার চেষ্টা করতে করতে গায়ে একটা জামা গলিয়ে ওর লোকেশন ট্র্যাক করে পৌঁছে যাই আমি ওইখানে। আমি পৌঁছতে বৃষ্টি প্রায় ছেড়ে গেছে। গিয়ে দেখি ল্যাম্পপোস্টের নিচে একটা জটলা, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাঘুষো কথাবার্তা চালাচালি করছে আর শুধুমাত্র দেখছে। সেই মানুষগুলোকে ঠেলে ভেতরে ঢুকে অনেক চেষ্টা করে আক্রমণাত্মক ওই 5-6 জন মানুষকে যত দ্রুত সম্ভব বুঝিয়ে তাদের শান্ত করে ওখান থেকে চলে যেতে বলি, আর বাকি সবাইকেও। তবে আমার পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে নির্দোষ মানুষটাকে প্রচুর মারধর সহ্য করতে হয়েছিল ভুল বোঝাবুঝির জন্য। আমি আর তনয়া দ্রুত ওনাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিই। আমার বাইকে করেই আমরা হসপিটালের দিকে যাই। হসপিটালে তৎক্ষণাৎ ভর্তি নিয়ে নিল। ডাক্তার পরে এসে জানালো যে ওনার অবস্থা স্টেবল, কিন্তু হসপিটালে থেকে অবজারভেশনে রাখা হবে কয়েকদিন। ওনার ফ্যামিলি, ফ্রেন্ড কাউকেই কন্ট্যাক্ট করতে পারলাম না প্রথম 3-4 দিন। তারপর ওনার কন্ডিশন একটু ভালো হলে যখন উনি কথা বলতে পারলেন, তখন ওনার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করলাম। হসপিটালের সমস্ত খরচার দায়িত্ব তনয়া নিজেই নিল, কিন্তু তবুও ও নিজেকে ক্ষমা করতে পারছিল না। ওই সময়তেই খোঁজ খবর করে ওকে ডিস্টার্ব করা ওই ছেলেটির নামে পুলিশে কেস ফাইল করা হলো। আর কিছুদিনের মধ্যেই পুলিশ ওকে ধরে ফেলল এবং দোষ অনুযায়ী ওকে শাস্তি দেওয়া হলো। তবে এর মাঝে হসপিটালে মারা গেল ওই নির্দোষ লোকটি। ডাক্তার জানালো যেভাবে অতগুলো লোক মিলে ওনাকে মেরেছে, তাতে আর কিছুক্ষণ হলে উনি স্পটেই মারা যেতেন। শুধু একটু আগে হসপিটালে নিয়ে আসায় ওনার আয়ু কয়েকদিন বেড়ে গেছিল মাত্র।
সিসিটিভি ফুটেজ চেক করে একজন নির্দোষ মানুষকে খুনের চেষ্টায় পুলিশ গণপিটুনিতে জড়িত সব মানুষগুলোর নামে কেস ফাইল করলো আর তাদের শাস্তি ধার্য করা হলো। ওনার মারা যাওয়ার খবরটা তনয়া জানত না, ওকে জানানো হয়নি, কারণ তার আগেই অপরাধ বোধে ওর মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে পড়ে। ওকে অবজারভেশনে রাখা হয়, আইন অনুযায়ী ওরও শাস্তি হয়, কিন্তু সেই সময় ওর মানসিক অবস্থা অস্থায়ী থাকায় তার পরিমাণ কিছুটা কম ছিল। এতটা বলে কিছুক্ষণ চুপ থাকি কৌশিক। আমার মনে পড়ে গেল প্রায় 1 মাস আগের সেই বৃষ্টি ভেজা রাতটার কথা। ল্যাম্পপোস্টের নিচে কতকগুলো ছায়া মূর্তি, একটা মানুষের আর্তনাদ, কতগুলো মানুষের চিৎকার, একটা মেয়ের গলা, আর কতগুলো নীরব দর্শক। সেদিন যদি আমি ছাতা বা রেনকোট নিতে না ভুলতাম, আমার প্রবলেমেটিক সিমটমসগুলো যদি দেখা না দিত, তাহলে হয়তো ওইখান থেকে সেদিন পালিয়ে না এসে মেয়েটার সাথে গিয়ে আমিও রুখে দাঁড়াতাম। হয়তো কৌশিকের পৌঁছানোর আগেই লোকটাকে উদ্ধার করতে পারতাম, তাহলে হয়তো লোকটা বেঁচে যেত। এখন সবটাই হয়তো। পাশে রাখা জলের বোতলটা থেকে একটু জল খেয়ে নিয়ে তারপর আবার বলে ও, দিন 5 আগে ও বাড়ি ফিরেছে, আর কাল হঠাৎ যেভাবেই হোক ও জানতে পেরেছে যে ওই লোকটা মারা গেছেন। সেটা শোনার পরেই আবার ওর মেন্টাল ব্রেকডাউন শুরু হয়েছে। অচেনা কারো মৃত্যুর খবর শুনলে পর্যন্ত মেয়েটা বেশ কিছুক্ষণ গুম মেরে থাকতো। সেখানে ওর ভুলের জন্য যে একটা নির্দোষ মানুষের প্রাণ চলে গেছে, সেটাও কিছুতেই মেনে নিতে পারছে না। আমারও ভেতরে ভেতরে গিল্ট ফিল হতে লাগলো। এই কথার মাঝে যে কখন আমি উঠে বসেছি তা কৌশিক খেয়াল করেনি। আমার দিকে ঘুরতেই তা দেখতে পেল। বৃষ্টি থেমে গেছে। তুই শুধু আমার রুমমেট নোস, আমার বন্ধু। তোকে বলিনি কারণ তোকে বলে আমি কষ্ট বা চিন্তা কোনোটাই দিতে চাইনি। আর তোরও তো শরীর খারাপ, স্ট্রেস তোর জন্য খারাপ, তা তো আমি জানি। তারপরে তোকে কিভাবে এসব বলে আমি চিন্তায় ফেলি বলতো? তাই বলে একা একা সব চিন্তা বয়ে বেড়াবি? একা কোথায়, তোরা তো আছিস আমার সাথে। টুংটাং শব্দ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকলো কৌশিকের ফোনে। সেই আননোন নাম্বার। চোখের জল মুছে মেসেজ ওপেন করে আমার দিকে করে এগিয়ে ধরল ফোনটা। দেখলাম একটা ভিডিও। ফোনে স্ক্রিন রেকর্ডিং মোড অন করে ভিডিওটা ওপেন করলো ও। আর আমাদের সন্দেহই ঠিক হলো। ঠিক আগের মতোই একই রকম একটা ভিডিও। পরিবর্তনের মধ্যে এতে রয়েছে এটার দৈর্ঘ্য আগের থেকে 30 সেকেন্ড বেশি, অর্থাৎ 3.5 মিনিটের ভিডিও। ভিডিওর শেষে সাইনবোর্ডের লেখাটাই লিস্টের পাশে সেকেন্ড লেখা। আর সবচেয়ে আসল, এটাতে ভিকটিম হিসেবে রয়েছে অন্য মানুষ, মানে আরও একটা খুন। এই ভিডিওটাও দেখার পরে ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেল। কিন্তু আমাদের কাছে রয়েছে স্ক্রিন রেকর্ডিং। রেকর্ডিং ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য রেকর্ডিংটা আবার প্লে করতেই আমরা আবার অবাক হলাম। কারণ এই রেকর্ডিংয়ে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার ছাড়া। আর মাঝে মাঝে আসছে ঝিরঝিরে কাটা দাগ। আমরা বুঝতে পারলাম না কি করে এটা হতে পারে। কৌশিককে বললাম, এখনই ওসি সাহেবকে খবর দিতে হবে। কিন্তু ওনার তো নাম্বার নেই আমাদের কাছে। ওনার নাম্বার নেই, কিন্তু লোক আছে। বলেই পায়জামা পাল্টে একটা টি শার্ট আর জিন্স পরে ফেললাম। কৌশিকও চেঞ্জ করে নিল। তারপর ছুট লাগালাম বাইরের দিকে। পেছনে পেছনে এলো কৌশিক। উল্টো দিকের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের বেশে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে স্যার, বলছি ওসি সাহেবকে ফোন করে বলুন বিশেষ দরকার আছে, দেখা করতে চাই। লোকটি থতমত খেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে বলল, আমি? কাকে কি বলছো? আমি ওসি সাহেবের নাম্বার কোথা থেকে পাবো? হ্যাঁ আপনি। আমরা জানি আপনি পুলিশের লোক, আমাদের উপর নজর রাখছেন, রাখুন, কিন্তু এখন আগে ওসি সাহেবকে ফোন করে বলুন আমরা দেখা করতে চাই, নইলে পরে কারোর কোনো ক্ষতি হলে আমি ওনাকে বলে দেবো যে আপনার জন্য হয়েছে। যে কারণেই হোক না কেন লোকটি ভয় পেল।
হয়তো ওসি সাহেবের কথা শুনেই পেল। তখনই ফোন করলো। হ্যালো স্যার, বলছি জেটি অ্যাপার্টমেন্টের ওই দুটো ছেলে আছে না, ওই দুটো ছেলে আপনার সাথে কথা বলতে চাইছে স্যার। ফোনের ওপার থেকে কি বলল শোনা গেল না। পুলিশের লোকটা আবার বলল, হ্যাঁ স্যার, ওকে স্যার, হ্যাঁ স্যার, ওদেরকে নিয়েই আমি মিনিট 15 মধ্যে পৌঁছাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। এবার আমাদের উদ্দেশ্যে। চলো, ওসি সাহেব তোমাদেরকে আমার সাথে যেতে বললেন। আমরা তৈরিই ছিলাম, শুধু ঘর লক করে বেরিয়ে গেলাম ওনার সাথে। থানায় গিয়ে আমাদের কোথাও দাঁড়াতে বা বসতে হলো না, সোজা লোকটার সাথে ঢুকে গেলাম ওসি সাহেবের কামরায়। আমাদের দেখেই সমন্বয় অধিকারী ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার বলুন তো, এত রাত করে হঠাৎ দেখা করতে চাওয়া? আবার কিছু পেয়েছেন? একটু আগেরটার মতো এই একই রকম আরেকটা আননোন নাম্বার থেকে ভিডিও মেসেজ এসেছিল আমার ফোনে, তবে এবারে ভিকটিম অন্য একজন, আর ভিডিওটাও আগেরটার থেকে 30 সেকেন্ড বেশি। এবারও কি আপনারা দুজনেই মুভি দেখছিলেন? না স্যার, আমরা দুজনে বসে কিছু কথাবার্তা বলছিলাম, আর ঠিক সেই সময়ে আমার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসায় আমার সন্দেহ হয়, আর আমি অনিশকে ডেকে দেখাই, আর আমাদের সন্দেহ যথারীতি সত্যি হয়। তবে এবারও যে ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে দেখার পরেই তা আমরা আন্দাজ করেছিলাম, আর তাই স্ক্রিন রেকর্ডিংও করে রেখেছিলাম। কিন্তু কি? কিন্তু অরিজিনাল ভিডিওটা দেখা শেষ করতেই সন্দেহ মতো ডিলিট হয়ে যাওয়ার পরে যখন আমরা রেকর্ডিংটা অন করি, তখন দেখতে পাই যে ব্ল্যাক স্ক্রিন ছাড়া আর মাঝে মাঝে ঝিরঝিরে দাগ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সমন্বয় বাবু টেবিলে একটা চাপড় মেরে হতাশা প্রকাশ করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, ভিডিওটা কি এখনো আছে? হ্যাঁ আছে, বলে কৌশিক ওর ফোন থেকে ভিডিওটা ওপেন করে সমন্বয় বাবুর কাছে দিল। ভিডিওটা দেখে আরও একটা হতাশা চাপড় টেবিলে মারলেন ওসি সাহেব। আমার মাথায় তখন ঘুরছে কয়েকটা প্রশ্ন উত্তরের খেলা। আমার অন্যমনস্কতা দেখে ওসি সাহেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার অনিশ, আপনি কি ভাবছেন বলুন তো? আপনাকে অন্যমনস্ক দেখাচ্ছে? হ্যাঁ মানে আসলে আমি একটা কথা ভাবছিলাম যে এর আগে যিনি মারা গেছেন, যার বডি আপনারা রাস্তা থেকে উদ্ধার করেছেন, তার সাথে এই নতুন ভিকটিমের কোনো না কোনো লিঙ্ক নিশ্চয়ই আছে। এই কথা আপনি ঠিক বলছেন। আমার এখন তো এটাও মনে হচ্ছে যে এটা কোনো নতুন সিরিয়াল কিলারের সূচনা। এরপরেও নিশ্চয়ই এর কোনো না কোনো টার্গেট রয়েছে। এদের মধ্যে কি লিঙ্ক আছে বুঝতে পারলে হয়তো আমরা পরের টার্গেটকে বাঁচাতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত তো সেকেন্ড ভিকটিমের বডিটা উদ্ধার হয়নি, তার না আছে ভিডিও। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ সেটাই তো, কারোর বিপদ আসন্ন বুঝতে পেরেও হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আপনারা কি করবেন জানি না, তবে যতটা সম্ভব ততটা এফিশিয়েন্টলি পুলিশ ডিপার্টমেন্ট নিজের কাজ করবে। রায় আগের দিনে দেখা সেই মিস্টার রায় এসে উপস্থিত হলেন। ডিপার্টমেন্টের বেস্ট সার্চার্সদের নিয়ে একটা টিম তৈরি করুন আর লেগে পড়ুন সার্চ অভিযানে। যেখানে যেখানে সন্দেহ হবে সেখানে অ্যাওয়ার থাকবেন আর সার্চ করবেন। কিছু পেলেই আমাকে বলবেন। আর হ্যাঁ কৌশিক, আমরা আপনার ফোন ট্যাপ করতে চাইছি। আশা করছি আপনি আমাদের সাথে কোঅপারেট করবেন। একটু ভেবে কৌশিক উত্তর দেয়, বেশ, আমি কোঅপারেট করব, যদি তাতে আপনাদের কোনো সাহায্য হয় ডেফিনেটলি। আর আমিও জানতে চাই কে আছে ওই সাদা পোশাকের পেছনে, কেন সে আমাকেই পাঠাচ্ছে এইসব। তবে হ্যাঁ প্লিজ আমার পার্সোনাল কলগুলোতে প্রিভেসি প্রোভাইড করবেন আশা করি। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এখনকার মতো আমরা আসি, কোনো দরকার বা সাহায্যের প্রয়োজন পড়লে আমাদের ডেকে নেবেন। বলে থানা থেকে বেরিয়ে পড়লাম কৌশিক আর আমি। বাড়ি ফিরে দুজনেই শুয়ে পড়লাম। যখন চোখ মেললাম তখন দেখলাম আমরা বিছানায় নেই। আমি, কৌশিক আর বাবিন তিনজনে মেঝেতে বাঁধা একটা অন্ধকার ঘরে। সাদা স্যুট পরা ভিডিও লোকটা একটা উইকেট আর একটা ব্যাট নিয়ে ঘরে ঢুকলো। একটা স্পট লাইট এসে তীক্ষ্ণভাবে দৃষ্টি ফেলছে আমাদের ওপর। উইকেট হাতে নিয়ে সাদা স্যুট পরা লোকটা আমার মাথার কাছে এগিয়ে এলো।
তারপর উঁচু করে তুলে সজোরে আমার মাথায় আঘাত করতে যাচ্ছে, ঠিক তখন আমি লাফ দিয়ে তড়াক করে উঠে পড়লাম বিছানা থেকে। স্নান সেরে চুল আঁচড়াচ্ছিল কৌশিক। আমাকে ওভাবে উঠতে দেখে দৌড়ে এলো। কিরে, কি হলো? দুঃস্বপ্ন দুঃস্বপ্ন। সন্ধ্যায় কলেজ করে আর SM স্যারের টিউশন পড়ে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকে দেখলাম কৌশিক ওর বিছানায় শুয়ে। তার মানে ও আগেই চলে এসেছে। কিরে, শরীর খারাপ নাকি? না না, বড্ড টায়ার্ড লাগছে, তাই আর কি। ওকে রেস্ট নিতে বলে ফ্রেশ হয়ে এসে টিভিটা অন করলাম, আর সঙ্গে সঙ্গে একটা উত্তেজক খবর পেলাম। কৌশিকও বিছানা ছেড়ে উঠে বসল। গতকাল রাতে এক বিশেষ সূত্র মারফত খবর পেয়ে পুলিশ শুরু করে সার্চ অভিযান। যদিও কিছুক্ষণ আগে পর্যন্ত তারা বলেনি এই সার্চ অভিযান কিসের। আসলে এই সার্চ অভিযান ছিল একটা মৃতদেহ খুঁজে বার করার। কিছুক্ষণ আগে LMD রোডে মাঝ রাস্তা থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। কে এই মৃত ব্যক্তি, তার মৃতদেহ উদ্ধার করতে কেন এত তৎপরতা পুলিশের, কিভাবে মারা গেলেন এই মৃত ব্যক্তি, কে আছে এর পিছনে, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বেশ কিছুক্ষণ পর মৃত ব্যক্তির চেহারা চ্যানেলে দেখানো হলো, আর আমাদের মনে পড়ে গেল কালকে রাত্রে দেখা সেই ভিডিওটা। আবার মনোযোগ গেল সঞ্চালকের খবরে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এনার মৃত্যুর কারণ অমানসিক পাশবিক শারীরিক অত্যাচার। বেশ কয়েকদিন আগে মাঝ রাস্তা থেকে উদ্ধার হয়েছিল এমনই এক মৃতদেহ, যেখানেও পুলিশ বলেছিল একই কথা। তাহলে কি এই দুটো খুনের মধ্যে রয়েছে কোনো যোগসূত্র? দুজনের অপরাধী কি এক? তাহলে কি এটা কোনো নতুন সিরিয়াল কিলারের নৃশংস খেলার সূচনা? কে হবে এর পরে শিকার? কি তার উদ্দেশ্য? কি হতে চলেছে এর শেষ পরিণতি? এই আলো অন্ধকার, সাদারূপী ন্যায় আর কালোরূপী অন্যায়ের সুরাহা কি হবে? জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সঞ্চালকের শেষ প্রশ্ন আমার চিন্তার একটা বন্ধ দরজা খুলে দিল। পরপর আরো 2 দিন পেরিয়ে গেল। পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া গেল না। কেস কিছু এগিয়েছে কিনা তাও বুঝতে পারলাম না। ইতিমধ্যে মনের মধ্যে 2টো ছক কষে ফেলেছি। এই 2টো ছকের সুতো যদি কোনোভাবে মিলে যায় তাহলে কেসের একটা কিনারা পাওয়া যাবে বলে মনে হয়, কিন্তু পুলিশের সহযোগিতা না পেলে এ বিষয়ে এগোনো সম্ভব না। কৌশিকের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে, হ্যালো, হ্যাঁ বলুন। ফোনের ওপাশ থেকে কি বলল শুনতে পেলাম না, কিন্তু ওর মুখের অভিব্যক্তির বদল দেখে বুঝতে পারলাম সিরিয়াস কিছু ঘটেছে। কি? এটা কিভাবে হয়? আপনারা এত কেয়ারলেস কিভাবে হতে পারেন? কতক্ষণ হয়েছে ও মিসিং? আবারও ফোনের ওপাশ থেকে কিছু বলল। এবার কৌশিক প্রায় ভেঙে পড়ার মতো বিছানায় বসে পড়ল। প্রায় ঘন্টাখানেক, আর আপনি আমাকে এখন বলছেন তনুর যদি কিছু হয় আমি আপনাদের নার্সিং হোমের কাউকে ছাড়বো না, কাউকে না। আমি আসছি। ফোন রেখে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, অনিস, তনু ইজ মিসিং। সারা রাত খোঁজাখুঁজি করেও আমরা তনয়াকে কোথাও পেলাম না। ট্রিটমেন্টের জন্য সে ছিল নার্সিংহোমে। নার্সিংহোমের কোথাও তাকে দেখা গেল না। নার্সিংহোমের করিডোর, সিঁড়ি আর গেট বা পার্কিং লটে শুধুমাত্র CCTV ক্যামেরা রয়েছে, কিন্তু কোনো ক্যামেরায় তনয়াকে বেরিয়ে যেতে দেখা যায়নি। ও রুমের সামনে যে ক্যামেরা আছে তাতেও কোনো কিছু ধরা পড়েনি। সেই CCTV ফুটেজটা কয়েকবার রিপ্লে করার পর খেয়াল পড়ল ফুটেজটা থেকে কিছু অংশ কাট করা হয়েছে। পরিষ্কার হয়ে গেল যে তনয়া একা বেরিয়ে যায়নি, কেউ প্ল্যান মাফিক ওকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আর যেই এটা করে থাকুক সে সাধারণ কেউ না, বরং অত্যন্ত ধুরন্ধর। থানায় গিয়ে মিসিং রিপোর্ট লিখিয়ে এলাম দুজনে। কৌশিক ভেঙে পড়েছে। তনয়া যে ওর জীবনে কতটা জুড়ে রয়েছে তা ওর এই অবস্থা না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না। কৌশিককে সবসময় আমার স্ট্রং মনে হয়েছে। ও যে কখনো কারোর জন্য এতটা ভেঙে পড়তে পারে তা কখনো ভাবতেও পারে না। বাবিন আর আমি ওকে যথাসাধ্য স্বাভাবিক করার চেষ্টা করলাম। গত রাত থেকে গোটা 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ও কিছু দাঁতে কাটেনি। বাবিন এবার রেগে গিয়ে বলল, দেখ কৌশিক,
এমনভাবে না খেয়ে দিয়ে মন মরা হয়ে থাকলে তো কোনো কিছুর সমাধান হবে না। এভাবে তো তনয়ের সন্তান পাওয়া যাবে না নাকি? বরং উল্টে ও যখন শুনবে তুই এমন না খেয়ে দিয়ে আছিস, তখনও তো আরও কষ্ট পাবে। শরীর খারাপ করে পড়ে থাকলে ওকে খুঁজবে কিভাবে? আর ওর মেন্টাল কন্ডিশন এমনিতেই খারাপ, তারপরেও কি তুই চাস ওকে আরও প্রেশারাইজ করতে? মাথা ঝাঁকিয়ে ও খালি অসম্মতি জানালো, তারপর আবার কেঁদে ফেলল। বাবিন বলল, তাহলে এবার কান্নাকাটি বন্ধ করে আগে একটু খেয়ে নে দেখি, তারপর আমরা তিনজনে মিলে ওকে ঠিক খুঁজতে বেরোবো। যে ওকে যে পাতালেই রাখুক না কেন, আমরা ঠিক ওকে খুঁজে বার করব। সবাই মিলে আবার তনয়াকে খুঁজতে বেরোবো। এমন সময় টুংটুং শব্দ করে কৌশিকের ফোনে ঢুকলো মেসেজ। ফোনের দিকে তাকাতে ওর চোখ স্থির হয়ে গেল। আমাদের দুজনের দিকে চেয়ে ও বলল, আবার আরেকটা আননোন নাম্বার। আবার কি ভিডিও মেসেজ? তাহলে আবার একটা খুন? হ্যাঁ, ওসি সাহেব তো বলেছিলেন আমার ফোন ট্যাপ করেছেন, তাহলে আজ স্ক্রিন রেকর্ডিং করছি না। দাঁড়া, শুধু ট্যাপের ভরসায় থাকলে হবে না, বরং আমি আমার ফোন থেকেও রেকর্ডিং করে রাখি। বলে সঙ্গে সঙ্গে ফোন বের করে ভিডিও করতে লাগলো। কিন্তু ভিডিও অন করে যা দেখতে পেলাম তা ছিল আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। সঙ্গে সঙ্গে বুকের ভিতর একদলা রক্ত ছলকে উঠল। জানি না তাহলে কৌশিকের মনের মধ্যে ঠিক কি অবস্থা হয়েছে। ও শুধু ফোনটা কোনো মতে হাতে রেখে মাটিতে বসে পড়ল। আমরাও বসলাম ওর পাশে। অস্ফুটেও বলে উঠল, তনু? হ্যাঁ, এই ভিডিওটাতে রয়েছে তনয়া। আগের দুটোর মতো এই ভিডিওটাতে দুজন নেই, আজ তিনজন। একজনকে আগে ভিডিও ভিকটিমদের মতো করে মাটিতে শোয়ানো, আর তনয়া রয়েছে তার সামনে একটা চেয়ারে। ওর হাত মুখ বাঁধা, শুধু পায়ে কোনো বাঁধন নেই, আর রয়েছে সম্পূর্ণ সাদায় মোড়া পোশাকে। নিজেকে ন্যায় স্বরূপ ভাবা ওই অপরাধী। এই ভিডিওটার দৈর্ঘ্য আগেরটার থেকে আরও 30 সেকেন্ড বেশি, অর্থাৎ 4 মিনিট। এই ভিডিওটায় অপরাধী একই রকমভাবে তার শোয়ানো ভিকটিমকে মেরে চলেছে। এমন সময় চেয়ার সহ উঠে এসে তনয়া তাকে আটকানোর চেষ্টা করতে লাগলো। আমরা ঘাবড়ে গেলাম। কি হতে পারে বা হয়েছে আশঙ্কা করি বুকটা কেঁপে উঠল। ভাবলাম এই বুঝি সেই এলোপাথারি মার এসে পড়বে তনয়ার শরীরে। কিন্তু না, সে তনয়াকে কোনো রকম আঘাত করল না, তাকে সরানোর চেষ্টাও করল না, বরং ফাঁক ফোকর দিয়ে ওই লোকটাকে আঘাত করতে লাগলো, যেন কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে। কিন্তু তবুও ভয় কাটল না। এরপর লোকটা অর্ধমৃত, তারপর নিথর হয়ে গেল, আর তনয়া তার পাশে বসে পাগলের মতো কাঁদতে লাগল। শেষে এলো সাইনবোর্ড, যাতে লেখা, "She is not a human beast, but also not a purist. Goodbye to the third beast. Wait for the twists." ভিডিও শেষ হতেই ডিলিট হয়ে গেল। তবে এবার রয়ে গেল বাবিনের ফোনে। কৌশিককে উদ্দেশ্য করে বললাম, কৌশিক, আমার মনে হচ্ছে এই অপরাধীর অপরাধগুলো করার পেছনে বা উদ্দেশ্যে তোদের সাথে কোনো একটা লিঙ্ক আছে। নইলে কেন সে এই ভিডিওগুলো ক্রাইম প্রুফ এভিডেন্স তোকে পাঠাচ্ছে? আর এখন তনয়া, তাকেও সে সুকৌশলে তুলে নিয়ে গেছে, কিন্তু ভিকটিম হিসেবে নয়। আবার সে তনয়াকে বলছে হিউম্যান বিস্টও নয় বা পিউরিস্টও নয়। কিন্তু কেন? কিছুক্ষণ সকলেই চুপ। আমি আর কৌশিক একসঙ্গে বলে উঠলাম, এসবের সাথে সেই বৃষ্টির রাতের ঘটনা, তনয়ার ভুল বোঝা গণপিটুনি আর সেই নিরীহ লোকের মৃত্যুর কোনো সম্পর্ক নেই তো? বাবিন বিষয়টা বুঝতে পারল না। ওকে সবকিছু খুলে বললাম সেদিনের ঘটনা। সবটা শুনে বাবিন বলল, মাই গড, তাহলে তো এটা এখন ক্লিয়ার যে ওই লোকটার মৃত্যুর সাথে এই খুনগুলোর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হতে পারে তার কোনো বন্ধু, আত্মীয় বা কেউ তার আকস্মিক প্যাথেটিক ডেথের প্রতিশোধ নিতেই এমনটা করছে। সে চাইছে তোকে আরও গিল্ট ফিল করাতে, তাই তোকে এই মানুষগুলোর ওপর করা অত্যাচারের ভিডিও এমন নাটকীয়ভাবে উপস্থাপন করে পাঠাচ্ছে। আর তনয়াকে আরও গিল্ট ফিল করাতে ওর সামনে অমন একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। মাই গড, আমার মনে হয় আমাদের এখনই সমন্বয় বাবুর কাছে গিয়ে সবটা খুলে বলা দরকার। আমারও তাই মনে হচ্ছে। আর হতে পারে এই ভিকটিমদের সাথেও কোনো ঘটনার কোনো যোগাযোগ আছে।
তিনজনে গিয়ে উপস্থিত হলাম থানার ওসি সমন্বয় অধিকারীর সামনে। এবার ভিডিওটা সহ সবকিছু, এমনকি তনয়া আর ওই নিরীহ মৃত ব্যক্তির ভুল বোঝাবুঝির ঘটনাটিও বলা হলো। সব শুনে উনি বললেন, এই কেসটা মিস্টার দাসের আন্ডারে ছিল না? হ্যাঁ। মিস্টার দাস, প্রপার কেস ফাইল রেডি করে আমার কাছে দিয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা কৌশিক, আপনি ওই মৃত ভদ্রলোকের ফ্যামিলি কারোর একটার সাথে কন্ট্যাক্ট করেছিলেন বললেন, তার কন্ট্যাক্ট নাম্বারটা এখনো আছে তো? হ্যাঁ স্যার, আছে। বেশ, তাহলে ওটা আমাকে দিন। কৌশিক সমন্বয়বাবুকে কন্ট্যাক্ট নাম্বার দিতেই উনি মিস্টার রায়কে ডেকে বললেন, মিস্টার রায়, এই নম্বরের সমস্ত ডিটেলস বের করুন, আর এর হোল্ডারদের খুঁজে এনে তার ফ্যামিলিতে কে কে আছে না আছে, কারা ফ্যামিলির ক্লোজ বা শুভাকাঙ্ক্ষী, ওই মৃত ভদ্রলোকের সাথে কার কেমন কি সম্পর্ক ছিল, সব A to Z খুঁজে বার করুন ফাস্ট। আর আপনারা চলুন আমার সাথে। সেদিন রোড স্পটের সিসিটিভি ক্যামেরার ফুটেজটা তো তাহলে আছেই, সেটা একবার চেক করে আসা যাক, যদি কোনো ক্লু পাওয়া যায়। স্যার, তার আগে আরেকটা কথা। হ্যাঁ বলুন। যে এইগুলোর পেছনে আছে সে কিন্তু হাইলি ইন্টেলিজেন্ট এবং সম্ভবত অনেকগুলি কাজে ভীষণ দক্ষ। তার কম্পিউটারিংয়ের ভালো জ্ঞান আছে, সম্ভবত হ্যাকিংও জানে, ক্যামেরা পরিচালনা করতে পারে, হয়তো ফিল্মেরও শখ আছে, বা ফিল্মিগ্রাফি বা ফটোগ্রাফি করে থাকে। অ্যাক্টিং বা ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকার হাই চান্স আছে। বক্সিং স্কিল আছে, তবে তার সামান্য। আর তার ভাষা দক্ষতা আছে, প্রাচীন ভাষা নিয়ে রিসার্চে যুক্ত এমনও হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, মৃত ভদ্রলোকটিকে সে প্রচণ্ড ভালোবাসত বা শ্রদ্ধা করত, আর তার মধ্যে সমাজের প্রথা, সংস্কার, কুসংস্কার বা খারাপের বিরোধিতা করার স্পৃহা রয়েছে। বাহ বাহ, এ তো আপনি বিরাট লিস্ট ধরে দিলেন অনিশ। এরকম বুদ্ধিমান, দক্ষ, মাল্টিটাস্কার, সাহসী মানুষটার কথা শুনে তো আমার শ্রদ্ধা এসে যাচ্ছে। ক্রিমিনাল বলে ভাবতেই ইচ্ছে করছে না। আপনি তার এতগুলো গুণ বার করলেন কি করে? তেমন কিছু না, এই প্রথম থেকে প্রত্যেকটা ছোট ছোট জিনিস পর্যবেক্ষণ করে। আর সেগুলো করতে গেলে যেগুলো না জানলে হয় না, সেই সব তো সে নিশ্চয়ই জানে। আর এরকম কাজে এরকম একটা মানুষ কোনো হেল্পার যে রাখবে না, তা আমার থেকে ভালো আপনি জানেন। তা ঠিক, তবে আমার মনে হয় এই লুকিয়ে থাকতে চায় না, কিংবা হয়তো নেইও। লুকিয়ে মার্ডারগুলো করতে চাইলে এভাবে নাটকীয় ভিডিও করে কৌশিককে পাঠাতো না। ও আমাদের ক্লু দেওয়ার চেষ্টা করছে, আর সোসাইটিকে কোনো একটা শিক্ষা, যেটা মোস্ট সিরিয়াল বা সাইকো কিলাররা করে থাকে। তবে যতই গুণী আর দক্ষই হোক, বর্তমানে সুস্থ মস্তিষ্কে সে নয়। এখন চলো সিসিটিভি ফুটেজগুলো দেখা যাক। সিসিটিভি ফুটেজটা দেখতেই ভিকটিমদের যোগসূত্রটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। যে দুজনের ডেড বডি পাওয়া গেছে আর একজনের মৃত্যুর ভিডিও আমাদের কাছে রয়েছে, তারা সকলেই এই সিসিটিভি ক্যামেরায় বর্তমান। সকলেই সেদিন স্পটে উপস্থিত ছিল। কি ভাবছেন, এরা তারা যারা ওই মানুষটাকে বেধড়ক মার মেরেছিল? না, এই তিনজন হলো সেই দর্শক মণ্ডলীর অংশ যারা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গণপিটুনির সাক্ষ্য হয়েছিল, আর একজনের মৃত্যুকে দেখেছিল নারকীয় ঘটনা হিসেবে। ফুটেজটা দেখার পর আমাদের কাছে ক্রিমিনালের সেই ভিডিওর মেসেজগুলো স্পষ্ট হলো। অপরাধীর নেক্সট টার্গেট কারা তাও স্পষ্ট হলো। ফুটেজ রুম থেকে বেরিয়ে প্রথমেই সমন্বয়বাবু অফিসার বারুইকে দায়িত্ব দিলেন ওই মানুষগুলোকে শনাক্ত করে তাদেরকে সাবধান করে দিতে। তারপর যখন সবাই মিলে আলোচনা করছি যে কোথায় অপরাধী আর তনয়াকে খোঁজা যায়, সেই সময় কৌশিকের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই কৌশিকের হতাশ গম্ভীর মুখে আলোর ঝিলিক দেখা দিল। তনুকে পাওয়া গেছে? সত্যি? কে দিয়ে গেল? ওপারের কথা শোনা গেল না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, অনিশ, বাবিন, তনুকে পাওয়া গেছে। কেউ ওকে নার্সিংহোমের সামনে ছেড়ে গেছে। ও সম্পূর্ণ সুস্থ আছে। আমি যাই। সমন্বয়বাবু বললেন ওর পিঠ চাপড়ে। এ তো একেবারে আনএক্সপেক্টেড। আমার কাজ কমে গেল। যাও যাও, এদিকটা আমরা দেখে নেব। এসবের মাঝে রাত পেরিয়ে কখন ভোর, তারপর সকাল হয়েছে খেয়ালই করিনি।
কৌশিক চলে যেতেই মিস্টার বারুই এসে জানালেন যে বাকি যে 4 জনকে সাবধান করার কথা জানাতে বলেছিলেন তারা সকলেই বর্তমানে নিখোঁজ, আর শেষ যে নিখোঁজ হয়েছে তাও দিন 15 আগে। ওসি সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এদেরকে এখন কোথায় খুঁজবো? কোথায় রেখেছে অপরাধী এদের? স্যার, কৌশিককে আমাদের একা ছাড়া যাবে না, আর এদের আর খুঁজে লাভ নেই, পরে খুঁজলেও হবে। খুঁজে লাভ নেই কেন? আর কৌশিককে একা না ছাড়ার কি আছে? ও তো বাচ্চা নয়। তোমার কাছে কৌশিক ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের কাছে সকলেই। স্যার চটছেন কেন? আমি তো ভালোর জন্য বললাম। এরা কেউই আর হয়তো বেঁচে নেই, তাই এখন এদের খোঁজার থেকে যার জীবনে ঝুঁকি আছে তাকে চোখে চোখে রাখাটা ঠিক না? আপনার হয়তো মনে আছে কৌশিকের কাছে আসা সেই সাংকেতিক থ্রেড মেসেজের কথাটা। সুতরাং অপরাধীকে আর আপনাদের খুঁজতে হবে না, কারণ নিজের শিকারকে ধরে নিয়ে যেতে অপরাধী নিজেই বাইরে আসবে। ওসি সাহেবের রাগ মনে হলো পড়ে গেছে, আর আমার কথাও তার যুক্তিসম্মত মনে হয়েছে, কিন্তু নিজের গাম্ভীর্য বজায় রাখতে একটু ভেবে নিয়ে প্রশ্ন করলেন, তুমি শিওর হয়ে কিভাবে বলছো ওরা বেঁচে নেই? কৌশিক তো মাত্র 3টে ভিডিও পেয়েছে, আর আমরা মাত্র 2টো বডি পেয়েছি। স্যার, আপনি এখন ভেবে বলুন, আপনার কি মনে হয় এই যে ভিডিওটা আমরা দেখছি সেটা অপরাধীর প্রথম খুন বা প্রথম দিকের খুন? সত্যিকারের মার্ডার ভিডিও দেখে আমাদের মুভি ক্লিপ বলে মনে হয়েছিল। সুতরাং ভাবুন একবার কতটা নিপুণ। সেটা কি প্রথমবারই হয়? হ্যাঁ, আমার তো তা মনে হয় না। তুমি ঠিকই বলেছ। তার মানে হতে পারে যে 3টে ভিডিও কৌশিক পেয়েছে সেগুলি তার শেষের দিকের খুন, আর আমরা যাতে বুঝতে না পারি তাই সে অন্য ডেড বডিগুলো এখনো প্রকাশ্যে আনেনি। হয়তো কোথাও স্টোর করে রেখেছে বা নষ্ট করে দিয়েছে। তাহলে চলো কৌশিকের পেছনে, কুইক। আমি, বাবিন, ওসি সাহেব আর 2 জন অফিসার বেরিয়ে পড়ল। কৌশিককে কিছু জানালাম না, সবাই বিচ্ছিন্নভাবে এক এক জায়গা থেকে নজর রাখতে লাগলাম। সন্দেহজনক কিছু চোখে পড়ল না। সন্ধ্যার দিকে নার্সিংহোম থেকে বেরিয়ে কৌশিক আমায় ফোন করে জানালো যে ও এবার বাড়ি ফিরছে, আর এদিককার খোঁজ খবর নিল। কিন্তু আমি এড়িয়ে গেলাম তনয়ার কথা জিজ্ঞাসা করে, কোনো কিছু ওকে জানালাম না। নার্সিংহোম থেকে বাইকে করে বেরিয়ে গেল ও। আমরাও গাড়ির বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছিলাম। অনেকটা দূরত্ব বজায় রেখে আমরাও যেতে লাগলাম ওর পেছন পেছন। এদিকে রাস্তাটা নির্জন, ছোট জঙ্গলের মাঝ দিয়ে একটা রাস্তা চলে গেছে। আরও কিছুটা গিয়ে ওদিকে সোজা রাস্তা বাঁক নিয়েছে ডানে। কৌশিক মোড় ঘুরতেই অনেকটা দূর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমি আর বাবিন একসাথে ছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ঢোকালাম, আর উল্টো দিকে জঙ্গলের ভেতর দিয়ে ওসি সাহেব আর অফিসাররা একটা কালো 4 চাকা গাড়ি রাস্তার উপর দেখতে পেয়ে জঙ্গলের মাঝে গাড়ি থামালাম। সেখান থেকে নেমে হেঁটে হেঁটে লুকিয়ে সামনে রাস্তার দিকে, যেখানে কৌশিক আর ওই কালো গাড়ির লোকটা ঘুরে দাঁড়িয়ে কথা বলছে, সেদিকে এগিয়ে গেলাম। গাড়ির ঠিক পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা। বুঝতে পারলাম কৌশিকের গাড়ি ব্রেক ফেল করে স্লিপ করেছে। সেই সময় এই গাড়িটা পাস হচ্ছিল, তাই ইনি কৌশিককে লিফট দেওয়ার কথা বলছেন। অপরাধী তার শিকার ধরতে চলে এসেছে বুঝতে পেরে ওসি সাহেবকে ফোনে সিগন্যাল পাঠিয়ে দিলাম। ওর কথায় কনভিন্স হয়ে কৌশিক গাড়িতে উঠতে যাবে, এমন সময় আমি আর বাবিন পেছন থেকে চাপটে ধরলাম লোকটিকে। ইতিমধ্যে ওসি সাহেব অফিসার সহ চলে এলেন। কৌশিক সম্পূর্ণ হতভম্ব। অফিসার 2 জন লোকটিকে ধরলে তার মুখ থেকে টেনে মাস্কটা সরাতেই মাথায় বিদ্যুৎ খেলে গেল। ওসি সাহেব বললেন, আরে বাছা ধন, তুমি তো সেই ড্রাইভার যে প্রথম বৃষ্টির রাতে স্লো ড্রাইভ করার সময় রাস্তার মাঝখানে ডেড বডি আবিষ্কার করেছিল। তাহলে এই সব কিছুর পেছনে তুই আছিস? লোকটি একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে দিল। ওসি সাহেব রাগ সামলে হেসে বললেন, কি যেন নাম তোর? কি যেন? অংশ। ইয়েস, কারেক্ট, অংশ। কিন্তু তুই তো দেখছি ক্রিমিনালের অংশ না, পুরো সর্বাংশ। আবারও সেই তাচ্ছিল্যের হাসি হাসল। এবার ওসি সাহেব
রাগে কটমট করে উঠলেন। কিরে বল, তুই আছিস এসবের পিছনে? কার জন্য করলি এসব? ওই মৃত মানুষটার জন্যে? কে হয় উনি তোর, যার মৃত্যুর প্রতিশোধ নিতে এতগুলো খুন করতে তোর হাত কাঁপলো না? আর যাদের জন্য ওই মানুষটা মারা গেছে তারা তো শাস্তি পেয়েছে, তাহলে কেন মারলি ওই নিরীহ মানুষদের? নিরীহ? ওরা নিরীহ? ওরা মানুষ রূপে পশু, পশু। যারা ওনাকে মেরেছিল তাদের থেকেও বেশি দোষী এরা। সেদিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা না দেখে ওই তনয়ের কথা শুনে ওকে সাহায্য করে ওরা ওদেরকে থামানোর চেষ্টা করত, তাহলে বেঁচে যেত লাইরিদা। চোখ থেকে জল গড়িয়ে পড়ল অংশুর। পরক্ষণেই আবার ছাই চাপা আগুনের মতো জ্বলে উঠে বলল, ওই ওই পশুগুলো তা করেনি। মানুষের জীবন নিয়ে তামাশা দেখছিল, মৃত্যুর তামাশা। তাই দেখিয়ে দিল আমাদের মৃত্যুর তামাশা। আর লাইরিদা আমার কে হয়? ও আমার নতুন জীবনদাতা। আমার মতো অসংখ্য অনাথ, অসহায় কিংবা দুর্দশাগ্রস্ত মানুষের নতুন জীবনদাতাও। এই সর্বজীবনে প্রাচীনে কত লোকের নতুন জীবনের উৎস হয়েছে ও। কাউকে অর্থ দিয়ে সাহায্য করেছে, তো কাউকে অনুপ্রেরণা জুগিয়ে। কারোর খাবার ব্যবস্থা করেছে, তো কারোর পড়ার। ভগবান ছিল আমার কাছে, আরো কতজনের কাছে। আর তাকে কিনা এইভাবে মরতে হলো। যতদিন না এরকম মানুষরূপী পশুগুলো শেষ হবে, ততদিন এই সমাজ এরকম ভগবানদের হারাতে থাকবে। সমন্বয় বাবু গ্রেফতার করে নিয়ে গেলেন তার আসামিকে। অংশের কথাগুলো যেন আমার সব গুলিয়ে দিল। কে ঠিক, কে ভুল, কে ভগবান আর কে শয়তান, তার শেষ কথাটা আমার কানে বাজতে লাগলো। যতদিন না এরকম মানুষরূপী পশুগুলো শেষ হবে, ততদিন এই সমাজ এরকম ভগবানদের হারাতে থাকবে। তবুও সব শেষে যে কথাটা বুঝতে পারলাম তা হলো, আর যাই হোক, অন্যের জীবনকে ক্ষতিগ্রস্ত করার বা কারোর জীবন ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের নেই। শুনছিলেন আজকের গল্প রক্তবাণী। গল্পকার রূপা সাহা, বাবিন শুভম, কৌশিক বাল্মীকি, সমন্বয় অধিকারী দৈপায়ন, মিস্টার দাস রাহুল, তনয় এবং রিসেপশনিস্ট অঙ্কিতা, তনয়ার মা ঝিনুক, লাহিরিদা অমিতাভ, পুলিশের লোক সূর্য, অংশ দীপ্তদ্বীপ, অন্যান্য চরিত্রে এবং গল্প পাঠে আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ভিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই লেখিকা রূপা সাহাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ভিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন পরিবেশনার সাথে। ততক্ষণ ভালো থাকবেন।